তো কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। দেখো আমরা চতুর্থ সেমিস্টার আমাদের বাংলার পাঠ্যসূচির প্রথম গল্প হলুদ পড়া, যেটা মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন। তো সেই গল্পের প্রথম পর্ব আমরা আলোচনা করেছি। তো এই ভিডিওটি শুরু করার আগে আমার অনুরোধ থাকবে, তোমরা প্রথম পর্বটি অবশ্যই ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক আছে, সেটা দেখে নিয়ে এই ভিডিওটি দেখো। এবং আমরা সুন্দরভাবে আলোচনা করেছি, অবশ্যই ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখবে এবং সুন্দরভাবে বুঝতে পারবে। তো এটা পর্ব 2 আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়ার। তো অনেক পরিশ্রম করে এই ভিডিওগুলো তোমাদের জন্য এডিট করা এবং করানো। তো অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। তো চলো ভিডিও শুরু করা যাক। সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুবদ্ধ মন্ত্র আওড়াতে থাকে। তারপর কি হয়, আমাদের কুঞ্জ মাঝি যে আছে, কুঞ্জ মাঝি ওদের বাড়িতে সামনে যায়, মেয়েটা দামিনীর পিছনে যায়, দামিনীর পাশে বসে মন্ত্র পড়তে থাকে। মন্ত্র জানিস না? ও নমঃ শিবায়, বোঝা গেল ব্যাপারটা? এই যে মন্ত্রগুলো আছে, মন্ত্রগুলো পড়ে পড়ে ওর উপরে ফু দেয়। কার উপরে ফু দিয়েছে? দামিনীর উপরে। মালসাতে আগুন করে তাতে সে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয়। চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিকে ভরে যায়। তারপর মালসাতে মানে হাড়ির কলসির মতো জিনিসগুলো হয় না, ভূত ছাড়ানোর জন্য, দেখেছিস মনে হয় তোরা? ওইখানে কি করেছে ও বলতো, দুটা শুকনো পাতা দিয়েছে। এই যে গাছের পাতা হয়, দুটা শুকনো পাতা দিয়েছে। আর গাছের যে শিকড়গুলো হয়, সেই শিকড়গুলো এক জায়গায় ওখানে দিয়ে পুড়াচ্ছে, আগুন দিয়ে পুড়াচ্ছে। আর সেই পুরানোর গন্ধটা লেখক বলছেন যে একটা উৎকট গন্ধ হচ্ছে, মানে গন্ধটা ভালো না, এরকম একটা গন্ধ ওখান থেকে আসতেছে। দামিনীর আর্তনাদ ও ছটপটানি ধীরে ধীরে কমে আসছিল। এক সময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঝ বোঝ চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিস্পন্দ হয়ে রইল। আস্তে আস্তে এই দামিনী ছটপট করছিল, ওর চুলগুলো বাঁধা আছে তবুও যে ছটপট করছিল বেরিয়ে যাবার জন্য, আস্তে আস্তে কি হলো, দামিনীর ছটপটানি বন্ধ হয়ে গেল। এত সহ্য করা যায়? মানে এত কিছু ওকে ওর সাথে করেছে, তো ছটপট ওর বন্ধ হলো। আর চোখ দিয়ে বজবজ করে, মানে কি এক দৃষ্টিতে অন্যমনস্ক হয়ে চোখ দিয়ে ও তাকিয়ে রইল। কার দিকে তাকিয়ে রইল? কুঞ্জ মাঝির দিকে তাকিয়ে রইল, একজন নিষ্পদ হিসাবে, নিস্পন্দ হিসাবে। নিস্পন্দ মানে কি? যার কোনো স্পন্দন নাই, মানে যা কোনো নড়াচড়া করতে পারে না, এই হিসাবে কার দিকে তাকিয়ে রইল? কুঞ্জ মাঝির দিকে। তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। দামিনী ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল, সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগলো। যখন এই ঘটনা হয়েছে, দামিনী একটু স্থির হয়ে গেছে, তখন একটা কাঁচা হলুদ, যার জন্য এই গল্পটার নাম দেওয়া হয়েছে আমাদের, তাই না, হলুদ পোড়া। তো একটা কাঁচা হলুদ পুড়িয়ে দিয়ে, তাই না, আগুনে পুড়িয়ে দিয়ে কাঁচা হলুদটা কার নাকের কাছে নিয়ে যাওয়া হলো? তারপর দামিনীর নাকের কাছে নিয়ে গিয়ে দামিনী ঢুলু ঢুলু হয়ে, মানে দামিনী একদম এভাবে পড়ে যাচ্ছে, যেমন ঘুমের মাধ্যমে লোকটা পড়ে যায়, মানে বসে বসে যেমন ঘুমাচ্ছিস, ঢুলু ঢুলু হয়ে পড়ে যায়, এবার পড়ে গিয়ে চোখগুলো বিস্ফারিত ভাবে কুঞ্জর দিকে তাকিয়ে থাকলো। এবার কুঞ্জ ওকে প্রশ্ন করছে, কে তুই? বল, তুই কে? আমি শুভ্রা গো, শুভ্রা, আমায় মেরো না। চাটুর্য বাড়ির শুভ্রা যে খুন হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, আমায় মেরো না। ঠিক আছে, ও জিজ্ঞেস করছে, আরে তুমি কে? বলছে আমি শুভ্রা। আর শুভ্রা কে? যে মেয়ে 3 দিন আগে গ্রামে 3বার একেবারে যে ঘরে মরে গিয়েছিল, যে দুজন মরে গিয়েছিল গ্রামে, না, একটা হচ্ছে বলাই চক্রবর্তী আর একটা শুভ্রা। বলছে আমি ওই শুভ্রা, যে আসলে শুভ্রা তো মরে গেছে না, মানে শুভ্রা ওকে ভূতে ধরেছে। কে ভূতে ধরেছে? শুভ্রা ধরেছে। বলছে আমি শুভ্রা, আমায় তোমরা মেরো না। বলছে চাটুর্য বাড়ির শুভ্রা, ওই যে কিছুদিন আগে মারা গেল চাটুর্য বাড়ির শুভ্রা, তুমি ওই শুভ্রা? বলছে হ্যাঁ গো হ্যাঁ, আমি ওই শুভ্রা, আমায় মেরো না। নবীন দাওয়ায় এক পাশে দাঁড়িয়েছিল, তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল, ব্যাপার বুঝলেন কর্তা? নবীনকে? নবীনকে? হ্যাঁ, দামিনীর স্ত্রী। দামিনীর স্ত্রীর নাম আচ্ছা, তো টেস্ট নিচ্ছিলাম মনে আছে কিনা আগের দিনেরটা। আচ্ছা, দামিনীর স্বামীর নাম কি? নবীন। তা নবীনের দিকে তাকিয়ে আবার কুঞ্জ মাঝি নবীনের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে বলল যে ব্যাপার বুঝলেন কর্তা? বুঝতে পেরেছেন? একে ভূত ধরেছে। একে কি ধরেছে? উঠান থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো, কে খুন করেছে শুধাও না কুঞ্জ। ওহে কুঞ্জ, শুনছো? কে শুভ্রাকে খুন করেছিল? শুধিয়ে নাও চট করে। এবার ওইদিকে ঘোষাল মশাই যে বলেছিল যে কুঞ্জ মাঝিকে ডাকো, ডাক্তার ডাকার কি দরকার, বলেছিল না? ও আবার মাঝিকে, কুঞ্জকে বলছে, মাহারটাকে বলছে, কে কে খুন করেছিল একটু বলো তো, ওকে জিজ্ঞেস করো শুভ্রাকে কে খুন করেছিল, চট করে জিজ্ঞেস করো তো, কে খুন করেছিল, ওকে এখনই জিজ্ঞেস করে নাও। এটা আমাদের ঘোষাল বাবু বলেছে। কে বলেছে? বুড়ো ঘোষাল, কারণ ঘোষালের বয়স হয়েছিল। কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না,
দামিনী নিজ থেকেই ফিসফিস করে জানিয়ে দিল, বলাই খুড়ো আমায় খুন করেছে। হ্যাঁ, এবার কুঞ্জ জিজ্ঞেস না করার আগেই দামিনী বলে দিল যে আমি শুভ্রা, আমাকে খুন করেছে বলাই চক্রবর্তী। আসলে তো বলাই চক্রবর্তী তো, তাই না, বলাই চক্রবর্তী তো আগে খুন হয়ে গেছিল শুভ্রার, তো বলাই চক্রবর্তী কিভাবে খুন হতে পারে? তাও এখানে বলছে যে শুভ্রা, আমায় কে খুন করেছে? বলাই চক্রবর্তী। নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো, কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হলো না যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে, তাই না? বারবার ওকে প্রশ্ন করা হয়েছে, ভালো করে বলো তোমাকে কে খুন করেছে। বারবার প্রশ্ন করা সত্ত্বেও সে একটাই কথা বলেছে, আমার নাম শুভ্রা, বলাই চক্রবর্তী আমাকে খুন করেছে। তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল, নাকে হলুদ পোড়া ধরেও আর তাকে কথা বলানো গেল না। যেভাবে হয় ভূত ধরলে, বা ভূত তো ধরা হয় না, মানে লোকটাকে যে নিস্তেজ করে দেওয়া হয়েছে, এক সময় কি হলো, তার মুখটা বন্ধ হয়ে গেল, লাস্টে আলো আলো হলুদ দিচ্ছে, নাকের কাছে ধোঁয়া নিয়ে গেলেই তো এমনি লোকটা কাঁচবে অথবা কথা বলে দিবি। তো লাস্টে কি হলো বলতো, ও অনেক যে ক্লান্ত হয়ে গেছে, সেই ক্লান্ত হওয়ার কারণে দামিনী আর কথা বলতে পারছে না, এমনকি হলুদ পোড়া নিয়ে গিয়েও মুখের কাছে সে কথা বলতে পারছে না। কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করেছিল, কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়াই আর সুযোগ পেল না, তাই না? কুঞ্জ আরেকটি ব্যবস্থা নিচ্ছিল যে ওকে কথা বলাতেই হবে। এমন সময় ওখানে এসে কে হাজির? কৈলাস ডাক্তার। কৈলাস ডাক্তারকে হাজির হয়ে গেছিল এখানে এসে। কৈলাসের চেহারার বর্ণনা দিচ্ছে। কৈলাসের চেহারাটি জম কালো, প্রকাণ্ড শরীর, একমাথা কাঁচা পাকা চুল, মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোফ দাড়ি। কৈলাস কেমন, একটু চেহারাটা কালো, খুব কালো, জম কালো একেবারে। শরীরটা প্রকাণ্ড, মানে খুব মোটা শরীর, আর এক মাথা কাঁচা পাকা চুল, চুল কাঁচাও আছে, চুল পাকাও আছে। ভুরুগুলো, চোখের উপরে যে ভুরু হয়, ভুরুগুলো মোটা মোটা, আর দাড়িগুলো খোঁচ খোঁচ, আর গোপ আছে, এই যে গোপ আছে আর দাড়িও আছে। এসে দাঁড়িয়ে ষাঁড়ের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করলো। কুঞ্জর আগুনের মালসা তার দিকে লাথি মেরে ছুড়িয়ে দিয়ে বলল, দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসির কাঠে ঝুলোচ্ছি। ঔষধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেবো, তুই খুন করেছিস। ও ডাক্তার, এটা পাস করা ডাক্তার কৈলাস এসে অবাক যে এগুলো কি করছে বৌমার সাথে। তো ও সবাইকে এসে গালি শুরু করলো, যাও বাড়ি যাও, নিজের খাস নাই তোমাদের, এখানে কি দেখতে এসেছো? সবাইকে বাড়ি পাঠিয়ে দিল। আর যে আগুনের মালসা ছিল, যেখানে ও শিকড় আর পাতা টাতা রেখেছিল, ওটা লাথি দিয়ে ওটা ভেঙে দিল। তারপর এই মাঝিটা বললো, কুঞ্জ মাহাত্মাকে বললাম, এই কুঞ্জ মাঝি, দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসির কাঠে আমি ঝুলাবো, তুই আর বৌমাকে আমি এমন একটা ওষুধ দিব, বৌমা মরে যাবে, আর সেই ওষুধটার ইনজাম, বুঝা গেল ব্যাপারটা, যে তোমার উপরে লাগাবো। বুঝা গেল ব্যাপারটা, যে তুই খুন করেছিস, থানায় তোমার নামে ডায়েরি করব। কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাই এর দাদামশাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুইয়ে দিল। প্যাট করে তার বাহুতে সুচ ফুটিয়ে গায়ে ঢুকিয়ে দিল ঘুমের ঔষধ। কৈলাস তারপরে বাড়ি নিয়ে গেল। ওদের দাদামশাইয়ের, বলাইয়ের দাদামশাইয়ের একটা প্রকাণ্ড খাট ছিল, আগে যৌতুক নেওয়া হয় খাটগুলো, তাই না, বড় বড় খাট হয় না, সেই খাটগুলোতে ওকে শুইয়ে দিল। শুইয়ে দিয়ে একটা সুচ, মানে ইঞ্জেকশন দেওয়া হলো, কথায় বাহুতে, বাহু মানে হাত, তার হাতে একটা ইঞ্জেকশন দেওয়া হলো। কিসের ইঞ্জেকশন মনে রাখতে হবে? ঘুমের ওষুধ দেওয়া হলো। দামিনী কাতর ভাবে বলল, আমায় মেরো না গো, মেরো না, আমি শুভ্রা, চাটুর্য বাড়ির শুভ্রা। এবার দামিনী কি বলছে, দামিনী বলছে যে আমায় মেরো না, আবার বলছে, ও তো নিস্তেজ হয়ে গেছে, বলছে আমায় মেরো না, আমি কে? শুভ্রা। কথাকার শুভ্রা? চাটুর্য বাড়ির শুভ্রা। কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়লো। ঘুমের ওষুধ দেওয়ার জন্য সে ঘুমিয়ে পড়েছে। দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল, বুড়ো ঘোষলের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। শুভ্রার 3 দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল, সন্দেহ নেই, কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে? আর কিছু মারে না। শ্মশানে মশানে দিনক্ষণ প্রভৃতি যোগাযোগ ঘটলে পথ ভোলা পথিকের ঘাট তার মাঝে মাঝে মটকা দেয় কিসে? এবার লোকগুলো বলা বলি শুরু করেছে, এটা হতে পারে না, শুভ্রা আগে মরে গেছে, বলাই চক্রবর্তী পরে মরে গেছে, তো বলাই চক্রবর্তী কিভাবে শুভ্রাকে মারে? ওই যে বুড়ো ঘোষাল ছিল, বুড়োটা আবার লোকগুলোকে, গ্রামের লোকগুলোকে জড়াইছে আর বলছে, আরে তোমরা বুঝো না, তোমরা খারাপ আছো, মারতে পারে না। মারতে পারে, কিভাবে মারতে পারে দেখো। দিন দুপুরে যখন শ্মশান ঘাট দিয়ে লোকগুলো যায়, তো শ্মশান ঘাটের উপর, শ্মশান ঘাটে দেখা যাচ্ছে যে লোকগুলো কারো মানে মটকা বা কারো ঘাট ধরে মেরে দেয় না, শ্মশান ঘাটে, কবরস্থানে বা শ্মশান ঘাটে মেরে দেয়। তো এগুলো কে মারে?
বলছে তোমরা বুঝতে পারছো না, আসলে কি হয়েছে, শুভ্রা মরে গেছে আর বলাই মরে গেছে। বলাই আগে মরেছে, কিন্তু বলাই ভূত হয়ে অন্যজনের ঘাড়ে চেপেছে। বোঝা গেল ব্যাপারটা? সেই অন্যজন এসে আবার কাকে মেরে দিয়েছে? শুভ্রাকে মেরে দিয়েছে। ব্যাপারটা ক্লিয়ার? মানে থার্ড পার্টি ঘটক। বলাই মরে গেছে, বলাই মরে অন্যজনকে ভূতে ধরেছে, আবার অন্যজনকে ভূতে ধরার পর আবার এসে কেউ শুভ্রার গায়ে এসেছে, গায়ে এসে শুভ্রাকে গলা টিপে মেরেছে। তো এমন হয়। বলছে শ্মশান ঘাটে দেখতে পাচ্ছ না, হঠাৎ ওখানে তো কেউ থাকে না, সব মরা লোক থাকে, তবুও কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কেউ মরে যায়। কেন? কারণ মরা লোকগুলো সেখানে কাউকে ভূতে চাপে মারা যায়। এই যুক্তি দিচ্ছে যে যার কোনো বাস্তব মানে বুদ্ধি নাই বা যুক্তির কোনো পয়েন্ট নাই, এই যুক্তিটাকে দিচ্ছে আমাদের বুড়ো ঘোষাল দিচ্ছে। বুঝা যাচ্ছে ব্যাপারটা? ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণীর। এই কথাটা বলার উচিত কার ছিল? কুঞ্জগুণীর। যে মাহাত্মা আছে, যে অজাটা আছে, তার এটা দেওয়ার উচিত ছিল যে কিভাবে লোকগুলো মরে। কিন্তু এই ব্যাখ্যাটা কে দিয়ে দিয়েছে আগে ভাগে? আমাদের বুড়ো ঘোষাল। বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করেই নিজের মর্যাদা বাঁচানো ছাড়া তার উপায় রইল না। এই যে কুঞ্জ মাঝি আবার, বাপরে, যখন বুড়ো ঘোষাল এই কথাটা বলে দিল, কুঞ্জ মাঝি একদম হাততালি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম এটাই, ওটা কথাটাকে সমর্থন করছে, বলছে এটাই নিয়ম। এইভাবেই মানে এইভাবেই মরে যায় লোকগুলো, আর এইভাবে সে তার সম্মান বাঁচায় নিল। নাহলে লোকগুলো তো কুঞ্জ মাঝিকে প্রশ্ন করতো যে বলাই তো আগে মারা গেছে, বলাই কিভাবে ওর ঘাড়ে চাপতে পারে? তো কুঞ্জ মাঝি বলছে যে পঙ্কজ, আমাদের ঘোষাল বাবু যে কথাটা বলেছে সে কথাটা 100% ঠিক কথা বলেছে। তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটি অন্যভাবে, যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল। এবার সে একটু কথাটা ঘুরিয়ে দিল। কেমন ভাবে ঘুরিয়ে দিল? মাহাত্ম অজাত ওই কথাটা রাখলো, কিন্তু একটু ঘুরিয়ে কথাটা বললো। কি বলছে সে বলছে, বলাই বলছে এরকম, বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়, কারণ মরার 1 বছরের মধ্যে সেটা কেউ পারে না। ওই সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায়। কি কাহিনী বানাইছে রে! কুঞ্জমাঝি কি বলেছে? কুঞ্জমাঝি বলেছে আসলে বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে, মার্ডার করেছে ঠিক, কিন্তু সোজাসুজি না। কারণ মরার 1 বছরের মধ্যে যেহেতু শ্রাদ্ধ করা হয়, জানিস নিয়ম অনুযায়ী মরে যাওয়ার 13 দিন পর শ্রাদ্ধ করতে হয়, হিন্দু রীতি অনুযায়ী করতে হয় না? যতদিন শ্রাদ্ধ এগুলো করবে তত 1 বছর তাকে কেউ মারতে পারবে না, মানে সে ভূত হতে পারবে না 1 বছরের মধ্যে। কিন্তু একটা কাহিনী আছে, শুধুমাত্র কে ভূত হতে পারবে? যার শ্রাদ্ধ করেনি, 12-13 করা হয়নি, মানে মরার 12 দিন পর শ্রাদ্ধ খাওয়ানো হয়নি, তো সেই খালি ভূত হতে পারবে। বাকি যার শ্রাদ্ধ করা হয়েছে, যেমন শুভ্রার তো শ্রাদ্ধ করা হয়েছিল, বোঝা যাচ্ছে এখানে, তো শুভ্রায় ভূত হতে পারে না। কিন্তু শুভ্রা কি করেছে বলতো? একটা কাহিনী করেছে। কেমন কাহিনী করেছে এটা বলছে মাহাত্মা। কি বলছে? যে বলাই চক্রবর্তী একজনের ভর করে তার মধ্যস্থায়ী শুভ্রাকে খুন করেছে তার রক্ত মাংসের হাত দিয়ে। ওই কাহিনী যে আমাদের যে বলাই চক্রবর্তী আছে, বলাই চক্রবর্তী মরার পর ও একজনকে আরো ভূতে ধরেছিল, ভর করেছিল। কি করেছিল? ভর করার পর ও যাকে সে ভর করেছিল সে আবার কার ঘাড়ে চেপেছিল? শুভ্রার ঘাড়ে চেপেছিল, এবং সেভাবে শুভ্রাকে কি করেছিল? খুন করেছিল। তাহলে যে শুভ্রাকে খুন করেছে সে রক্ত মাংসের মানুষ, তাই না? একজন মারা গেছে, শুভ্রা মারা যাবার পর তোকে ভূতে ধরেছে, তুই জিন্দা মানুষ, তুই আবার ভূতে ধরে কাকে করেছিস? শুভ্রার গলা টিপে দিয়েছিস। তাহলে কে মারলো? মেরেছে বলাই। কিন্তু বলাই মেরেছে কারণ তুই ইন্টারমিডিয়েট হিসাবে কাজ করেছিস, তুই মাঝখানে আছিস, কিন্তু তুই অরিজিনাল জানিস না। তোকে যখন ভূত ছাড়ে গেল তুই বুঝতে পারছিস না যে আমি মেরে দিয়েছিলাম। এইটা যুক্তি কে দিল? কুঞ্জ মাঝি। কে দিয়েছে? কুঞ্জ মাঝি। না, যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই। মনে কি থাকে? বুঝলে, যে যাকে ভর করেছিল আর যে লোকটি তাকে মারেছিল শুভ্রাকে, রক্ত মাংসের লোকটি, সে তো তার কিছু মনে থাকবে না, তাকে তো ভর করেছিল। আর মনে কি থাকে? তার কিছু মনে থাকবে না। এক রাতে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলো ধীরেনের কানে এলো। অগ্রহায়ণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে, বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি। ওই রাতটা কেটে গেল, তার পরদিন সকালে এই কথাগুলো শুভ্রার দাদা ধীরেনের কানে এলো, যে শুভ্রাকে কিভাবে বলাই চক্রবর্তী খুন করেছে, আর গ্রামের লোকগুলো কি বলা বলি করছে, কি গুজব রটাইছে। তখন অগ্রহায়ণ মাসে দেখেছি একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তাই ওই জন্য লেখক দারুণ একটা বর্ণনা দিয়েছে যে অগ্রহায়ণের উজ্জ্বল মিঠে রোদ, অগ্রহায়ণের সেই মিঠে রোদে চারিদিকে ছড়িয়ে আছে, মানে চারিদিকে অগ্রহায়ণের রোদ পড়ছে, বর্ষার পরিপুষ্ট গাছ, আর গাছগুলো একদম ভরে উঠেছে বর্ষার জলে, মানে পরিপুষ্ট হয়ে,
আগাছার জঙ্গলে যেন, আর চারিদিকে যে জঙ্গল আছে, জঙ্গলে যেন একটা জীবন খুঁজে পেয়েছে, মানে একটা সবাই জীবন পেয়েছে। যেমন আগ্রায়ণ মাসে, তাই না, বৃষ্টি টিষ্টি হবার পর আগ্রায়ণ মাসে একটু ঠান্ডা থাকার পর মানে সব গাছপালা সব একটা জীবন পেয়েছে। বাড়ির পিছনের ডোবাটি কুচুরিপনায় আচ্ছন্ন। যে বাড়ির পিছনে যেখানে শুভ্রার ডোবা ছিল, একটা ডোবা ছিল না, সেই ডোবাতে কি কি জেগে উঠেছে? কুচুরিপনা। কুচুরিপনা জানিস না তোরা? কুচুরিপনা জেগে উঠেছে। গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা, আর সেখানে অসংখ্য সবুজ রঙের, খুব সবুজ, গাঢ় মানে খুব খুব সবুজ কিছু পাতা ছড়িয়ে আছে। বর্ণনাতীত কমল রঙের অপরূপ ফুল, বর্ণনা করা যাবে না এরকম কিছু অপরূপ ফুল, একদম সুন্দর ফুল সেখানে ফুটিয়ে উঠেছে। তাল গাছের গুড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল, এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে। এই যে তাল গাছের গুড়ি ছিল ওখানে ঘাটে, এটা তাল গাছের গুড়ি ছিল, কার্তিক মাসে জলে ডুবে, আর জলে ডুবেছিল এবং জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে। যে তাল গাছের যে গুড়িটা ছিল ডোবাতে ফেলানো ছিল, আবার তোমরা জানো যে কার্তিক মাসে জল কমে যায়, তাই না, জল কমে গিয়ে এখন সেই তাল গাছের গুড়িটাকে কি করা যাচ্ছে? দেখা যাচ্ছে। টুকরো বসিয়ে ধাপগুলি এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল। 7 মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পিছলে আছাড় না খায়, তাই না। আর সেই ঘাটে মানে ডোবা যে আছে, ওদের বাড়ির পাশে ডোবা আছে না, ডোবার ঘাটে তাল গাছের যে গুড়িগুলো আছে, গুড়িগুলো দিয়ে সুন্দর সিঁড়ির মতো বানাই দিয়েছিল কে? ধীরেন। কারণ তার বোন এখানে এসেছে, তার বোন ক মাসের প্রেগনেন্ট বা গর্ভবতী ছিলেন? 7 মাসের। তো বলছে যে 7 মাসের গর্ভ নিয়ে যাতে পিছলে পড়ে না যায় ডুবাই, ওই জন্য সে কি করেছিল? সেই ঘাটগুলো ধীরেন নিজের হাতেই বানিয়ে দিয়েছিল। ধীরেনকে স্কুলের মাস্টার মশাই শুভ্রার দাদা। পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজব শুনিয়ে গেল। আবেষ্ঠিনীর প্রভাবে উদ্ভট কথাগুলি সঙ্গে সঙ্গে ধীরের মন থেকে বাতিল হয়ে গেল। গ্রামের মানুষ গুজব রটাই দিয়েছে, সবাই বলছে যে শুভ্রাকে এইভাবে মেরেছে, শুভ্রা ভূত হয়েছে, এইসব গুজব কানে দিতে দিতে একদম আমাদের যে ধীরেন মাস্টার মশাই আছে, সে একদম মনে হয় নিজের অন্যমনস্ক হয়ে গেল, নিজের ধ্যান আর তার সে একটা জিনিসে কনসেন্ট্রেট করতে পারছে না, একটা জিনিসে সে মনোযোগ দিতে পারছে না। ক্ষুব্ধ হবার অবসর সে পেল না, মনে হয় নিজেকে রাগ হতে হবে না, ক্ষুব্ধ মানে রাগ, নিজেকে যে রাগী হতে হবে এই কথাগুলো শুনে যে রাগ হয়ে সিদ্ধান্ত নিতে হবে, সে রাগ হবারও সময় পায় না। তাকে মনে হয় কেমন কেমন লাগছে যে সবাই একই কথা বলছে, কেন সবাই যে একই কথা বলছে, এই জন্য সে মনে হয় রাগও হচ্ছে না। কি সুন্দরভাবে সাহিত্যিক বর্ণনা। ডোবার কুন্দিক থেকে কিভাবে সে সন্ধ্যায় ঘাটে এসেছিল, এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে। ধীরেন মাস্টার মশাই ভাবছে যে কিভাবে সেদিন সন্ধ্যায় বলাই চক্রবর্তী, তাদের সবাই জানে যে শুভ্রা কথায় খুন হয়েছিল তাদের ডোবার ওইখানে না, তো বলেছিল কিভাবে বলাই চক্রবর্তী সেই ঘাট পার হয়ে এসেছিল, সে কথা ভাবছে এখন ধীরেন মাস্টার মশাই। তোমরা জানো যে ধীরেন মাস্টার মশাই একজন বিজ্ঞান মনস্ক মানুষ, সে বিজ্ঞান ফিজিক্সে পড়াশোনা করেছে, স্কুলে জিওগ্রাফি পড়ায়, সে কিন্তু ভূতে বিশ্বাস করে না, কুসংস্কারে বিশ্বাস করে না। আস্তে আস্তে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধীরেন মাস্টার মশাইও কি হচ্ছে, আস্তে আস্তে সেই কুসংস্কারে অন্যমনস্ক হয়ে যাচ্ছে, মনে হয় তারও আস্তে আস্তে বিশ্বাস জমতে শুরু করছে। তাই সে ভাবতে লাগলো, একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। ক্ষোভ ও বিষাদের তার এত প্রাচুর্য এখন যে সে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয়, অন্য কোনো বিষয়ে তার মন বসে না। এতটাই সে রাগ, এতটাই সে দুঃখ পেয়েছে যে এখন মাঝে মাঝে যদি অন্যমনস্ক না হয়, অন্যমনস্ক মানে কি? মনোযোগ হারিয়ে দেওয়া। তুমি ক্লাস করছো, ক্লাস করতে করতে ধরো আমার ক্লাস শুনতে শুনতে তুমি বাড়ির কথা মনে পড়ে গেছে, তো তুমি অন্যমনস্ক হয়ে গেছো, তুমি আর এখানে নেই, তাই না, তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, কিন্তু তুমি যদি অন্য কথা ভাবো তাহলে তুমি ওই জায়গায় দাঁড়িয়ে নাই। তো ধীরেন মাস্টার মশাই হয়তো কোনো ভাবছে, বাড়ির কাজ কাম করবে, কিন্তু সে ভাবছে খালি তার বোনের কথা, তার বোনের কথা ভাবতে 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 নিজের খেয়ালে মেয়ে তো খো গিয়া হো, তাই না, নিজের খেয়ালেও কোথাও না কোথায় মানে খোয়া হওয়া, বুঝা গেল, অন্য মনস্ক বাংলায় এটাকে বলা হয়। সে তার অন্য কথায় আর মন বসে না, সারাক্ষণ শুধু একটাই কথা মনে পড়ে, বোন কিভাবে মারা গেল, বলাই চক্রবর্তী কেন বোনকে মারলো, কিভাবে বলাই চক্রবর্তী বোনকে মারতে পেরেছে। ভাতের থালা সামনে ধরে দিয়ে শান্তি বলল, আমার কিন্তু মনে হয় তাই হবে, নইলে। ভাতের থালাটা আগে বাড়িয়ে দিয়ে তার স্ত্রীর নাম শান্তি, সে শান্তি বলছে যে আমার কিন্তু সেটাই মনে হয় যে অরিজিনাল ভূতেই পেয়েছিল, মানে বলাই চক্রবর্তী মেরেছিল। দেখ, তাহলে মাস্টার মশাইয়ের যে স্ত্রী আছে সেও কিন্তু বিজ্ঞানে বিশ্বাস করতো, যেহেতু মাস্টার মশাই বিজ্ঞানে বিশ্বাস করতো তাকে বুঝাইছিল, কিন্তু এখনো শান্তি এখন কি বলছে যে আমারও বিশ্বাস হয় যে ভূতেই ওকে মেরেছে শুভ্রাকে, বোঝা গেল। তা ধীরে 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 যে যে মানসিক শান্তি দিবে নিজের স্ত্রী, তাও সে ওই কথা বলছে এখন,
বুঝা গেল ব্যাপারটা? মানে কতটা মানুষটা অন্যমনস্ক হয়ে পড়বে, কত দুঃখ। কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলে, চুপ, যা খুশি মনে হোক তোমার, আমায় কিছু বলবো না, খবরদার। কটমট করে মানে চোখটা রাঙিয়ে ওর দিকে তাকিয়ে ওকে ওকে ধমক দিচ্ছে। শান্তিকে, তার স্ত্রী শান্তিকে ধমক দিয়ে, চুপ কর তুমি, তোমার যা খুশি মনে আছে তুমি সেই কথা বলো, খবরদার এই কথা আর বলো না। স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো, মুখে তারা কিছু বলল না, কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরো স্পষ্ট। জিজ্ঞাসা হয়ে উঠল, কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি, তাই না? যখন স্কুলে মাস্টারমশাই, ধীরেন মাস্টারমশাই স্কুল পড়াতে যেতে লাগলো, তো স্কুলে যাবার সময় রাস্তাঘাটে তার সাথে যাদের সাথে দেখা হলো, তারা কেউ ধীরেন বাবুকে কিছু বলল না, কিন্তু তাদের মুখগুলো দেখে বোঝা যাচ্ছে যে যখন দেখছে ধীরেনকে, মনে হয় তারা তার বোনের কথা বলছে, আর বলছে তার বোন ভূত হয়েছে, তাই না? লোকের মুখ দেখেই বোঝা যায় কে তোর সম্পর্কে কি ভাবে, লোকের মুখটা দেখেই বোঝা যায়। তো এটা এখানে বোঝা যাচ্ছে। পুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয়ে আলোচনা করলেন, উপদেশ দিলেন। বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফিরবার সময় বাড়ি থেকে সে যেন তার নিজের ও বাড়ির সকলের ধারণার জন্য মাদুলি নিয়ে যায়। আর রাস্তায় যাওয়ার সময় একজন পুরোহিতের, ঠাকুরের দেখা হয়েছে ওর, ঠাকুর মশাই তাকে বললেন, শোনো, এই এই কাজগুলো করতে হবে, তাই না? বাড়িতে ধরো, বাড়িটা তোকে কি করতে হবে, বাড়িটা ঘেরাও করতে হবে, বাড়িতে এই পতাকা লাগাতে হবে, ওই পতাকা লাগাতে হয় না, মানে ভূত তাড়ানোর জন্য। আর বলছে, শুনো একটা কথা, যে যখন তুমি স্কুল থেকে বাড়ি ফিরবে আমার বাড়িতে এসো, এবং তুমি মাদুলি, মাদুলি মানে তাবিজ, মাদুলি মানে কি এক প্রকার তাবিজ বলতে পারো, সেই তাবিজ বা মাদুলি আমার কাছ থেকে নিয়ে যাবে। তাহলে তোমার জন্য না, তোমার বাড়ির সবার জন্য, তোমার বাড়ির জন্য আর তোমার জন্য আমার কাছ থেকে কি নিয়ে যাবে, মাদুলি নিয়ে যাবে। আস্তে আস্তে লোকটাকে ডাউটে আরো ফেলাচ্ছে, এখনো সে বিশ্বাস করছিল যে ভূত বলে কিছু নাই। স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে। তার 7 বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না। স্কুলে যখন ঢুকলো সে, তার মনে হলো যে মনে হয় সে একটা নতুন স্কুলে এসেছে। 7 বছর ধরে সে স্কুলে পড়াতো, তাহলে ধীরেন মাস্টার বাবু 7 বছর ধরে যে স্কুলে পড়াতো, হঠাৎ আজ যখন স্কুল গেল, তো লোকগুলো তাকে এমন ভাবে তাকাচ্ছে, স্কুলের মাস্টার মশাইগুলো, স্কুলের ছাত্র স্টুডেন্টগুলো এমন ভাবে ওকে তাকাচ্ছে, মনে হচ্ছে সে নতুন স্কুলে এসেছে, মনে হয় তার স্কুলে আসার কোনো অভ্যাস নাই। মানে সবাই তাকে এক নাগারে করে দিয়েছে, এক ঘেয়ে করে দিয়েছে, কেউ তারও মানে তাকে কেউ বিশ্বাস করতে চায় না। মনে হয় শুভ্রার দোষ নয়, মনে হয় ধীরেনেরই দোষ। মানে কেমন কেমন লোকগুলো করে আমতা আমতা একটা ভাব লোকদের মনে। গেটিং? প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল। অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে, বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগাজ ফিসফিস করছে। প্রথম ফার্স্ট পিরিয়ড ছিল, ফার্স্ট পিরিয়ডেই অর্ধেক ছেলে কি করেছে, আড়ষ্ট হয়ে মানে চুপচাপ বসে আছে, আর অর্ধেক ছেলে গুজগাজ ফিসফিস করে গল্প করছে। কার গল্প? হয়তো ধীরেনেরই গল্প। হয়তো বলছে আমাদের স্যার আছে, সেই স্যারের যে বোন আছে সে ভূতে পেয়েছে, এভাবে গল্প করছে। এভাবে লোকের মন টিকে ক্লাসে টিকবে না। নিজেকে জীবন্ত ব্যঙ্গের মতো মনে হচ্ছিল। বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো। চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারলো না। নিজেকে কেমন যেন একটা ব্যঙ্গচিত্র মনে হয় নিজেকে ধীরেনের। তাই সে বইয়ের চোখে আর কি করে পড়ানোর সময় টিচারগুলো কি করে সবার দিকে তাকাই, আমি পড়াচ্ছি তোমাদের দিকে তাকাচ্ছি, সবগুলো করছি, কিন্তু ধীরেন সেদিন আর কিছু করলো না। বইটা চুপটি করে মাথায় নিয়ে নিচে নিয়ে বইটা শুধু পড়াতেই লাগলো, কারো দিকে তাকালো না। ঘন্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন। তুমি 1 মাসের ছুটি নাও ধীরেন। 1 মাসের ছুটি? ধীরেন কি সত্যি সত্যি স্কুল ছেড়ে দিল? নেক্সট পার্টে আলোচনা করা হবে। শেষ পর্যন্ত